4 দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু আজ। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা প্রশাসকদের 498টি প্রস্তাবনা নিয়ে হবে আলোচনা। গুরুত্ব পাবে স্বাস্থ্য খাত। পানিতে তলিয়ে কষ্টের ফসল, বেশি দামে মিলছে না শ্রমিক। নেই রোদের দেখা, নষ্ট হচ্ছে শত শত মন ধান। দুর্ভোগে হাওরের কৃষক, বৃষ্টির পূর্বাভাসে দুশ্চিন্তা। জ্বালানির দাম বাড়ার প্রভাব পণ্য পরিবহনে। ট্রাক প্রতি ভাড়া বেড়েছে 1 লাফে 3 গুণ। সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটছে অসাধু চক্র। সরকারকে কঠোর হওয়ার পরামর্শ। পরিচয়পত্র পাচ্ছেন ঢাকার 2 সিটির হকাররা। নির্দিষ্ট অঙ্কের ফি দিলেই মিলবে এলাকা ভিত্তিক ব্যবসা করার সুযোগ। রাজনৈতিক বরাদ্দ হলে উদ্যোগ ভেস্তে যাওয়ার শঙ্কা। এবং দেশের পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহবাহী বিমান। ঢাকায় পৌঁছাবে কাল। বুধবার নাহিদা বৃষ্টির জানাজা। 2 শিক্ষার্থী খুনের ঘটনায় প্রবাসীদের শোক। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। 4 দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু আজ। সকাল 10:30টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্য খাতের উন্নয়নের সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে এবারের ডিসি সম্মেলনে। প্রস্তাবের মধ্যে আছে গুজব ও সামাজিক মাধ্যমে ভুল তথ্য চেকিং সেন্টার স্থাপনের বিষয়টিও। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী ডিসিদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন। গত সম্মেলনে 3 দিনব্যাপী হলেও এবার এর সময়সীমা বাড়িয়ে 4 দিন করা হয়েছে। এবারের সম্মেলনে 56টি মন্ত্রণালয় ও বিভাগ অংশগ্রহণ করছে, যেখানে মাঠ পর্যায়ের প্রশাসনিক, আইনগত ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আয়োজিত এবারের সম্মেলনে সর্বমোট 34টি অধিবেশন থাকবে, যার মধ্যে 30টি হবে কার্য অধিবেশন। এবারের সম্মেলনে কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে মোট 1729টি প্রস্তাব পাওয়া গেছে, যার মধ্য থেকে বাছাইকৃত 498টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আজ। রাত 9টায় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করানো হবে। 30 এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 49 জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনগুলোই রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বন্টন করা আসনের ভিত্তিতে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোট থেকে 36 জন, জামাত ইসলামী ও তাদের জোট থেকে 12 এবং স্বতন্ত্র 1 জন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। একটি আসনে জটিলতা থাকায় তা ঝুলেছিল। শনিবার সেই আসনে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। গত 10 দিনও হাওরে দেখা মেলেনি রোদের। এতে ভেজা থাকায় পচে নষ্ট হচ্ছে শত শত মন ধান। দিশারা হয়ে পড়েছেন কৃষকরা। এখনও পানিতে তলিয়ে সুনামগঞ্জে দেখার হাওর সহ বেশ কয়েকটি এলাকার অন্তত 16,500 হেক্টর জমির পাকা ধান। এর মধ্যে নেই রোদের দেখা। এ অবস্থায় অনেকেই ঘরের মেঝেতে ধান বিছিয়ে ফ্যানের বাতাসে শুকানোর চেষ্টা করে যাচ্ছেন। এর মধ্যে কারো কারো ধান পচে নষ্ট হয়ে গেছে। লোকসানের চিন্তায় মাথায় হাত কৃষকের। অন্যদিকে নেত্রকোনাতেও হাওর সহ নিচু এলাকার বোরো ধান পানিতে তলিয়ে থাকায় জমিতেই পচে যাচ্ছে। এই মুহূর্তে নেত্রকোনায় আছেন রিপোর্টার আলপনা বেগম এবং সুনামগঞ্জে হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতে যাচ্ছি আলপনার কাছে। হ্যাঁ, নেত্রকোনা জেলার যে হাওর অঞ্চলের যে চিত্র আমরা কয়েকদিন যাবৎ দেখছিলাম, এবং শুধু হাওর নয়, অন্যান্য সমতল যে উপজেলাগুলো রয়েছিল সেগুলোতেও ধীরে ধীরে পানি জলাবদ্ধতার কারণে যে ফসল তলিয়ে যাচ্ছে, এবং যে কারণে এই যে কয়েকদিন ধরে যে ফসল তোলার যে একটা চেষ্টা চালিয়েছে সেই পরিস্থিতি দেখা গেছে যে এখন যে যেখানে পারছেন সেখানেই তাদের ধান শোকানোর চেষ্টা করছেন। কারণ
কারণ হচ্ছে যতটুকু তুলতে পেরেছেন সেই ধান যদি আবার এই শুকানোর জন্য না শুকাতে পারেন তাহলে হচ্ছে পচে যাচ্ছে, পচা একটা গন্ধ চারপাশে এই পাওয়া যাচ্ছে, যে ধানের গন্ধের সময় এখন পাওয়া যাচ্ছে একটু পচা গন্ধ। তো এই যে কৃষকরা চাচ্ছেন যে যতটুকুই হোক, যেমন আজকে আকাশে বৃষ্টি না থাকলেও কিছুক্ষণ পর পর দেখা যায় কালো হয়ে যাচ্ছে আকাশ, তারপরে তাদের ভিতরে একটা ভয় কাজ করছে যে যদি আবার বৃষ্টি আসে তাহলে যতটুকু উঠানো গেছে সেটি শুকাতে পারবেন না। তারা চাচ্ছেন যে রোদটা যদি একটু ওঠে তাহলে তারা তাদের ধানটা শুকাতে পারবেন। তো মূলত যে কৃষকরা যেটি বলছিলেন এতদিন পর্যন্ত, যেটা আমরা কৃষকদের কাছ থেকে পেয়েছি, মানে তথ্যটা পেয়েছি, যে এই যে আজকের যে কৃষকের যে দুর্ভোগ, এই চরম দুর্ভোগ, এক হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, দ্বিতীয়ত হচ্ছে যে এই কৃষকদের মানুষ সৃষ্ট দুর্ভোগ। যেমন এই যে সরকারিভাবে যে বিভিন্ন সময় বাঁধ নির্মাণ করা হয়েছে এবং অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করা হয়েছে, শত শত বাঁধের জন্য হাওর অঞ্চলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, অর্থাৎ পানি যাওয়ার যে হাওর অঞ্চলে নিচের দিকে পানি ধাবিত হয়, তো সেই জায়গাটা সমতল হয়ে যাওয়ায় মাটি ভরাট হয়ে কোনো জায়গায় যাওয়ার সুযোগ নেই। এটা একটা বিরাট বড় সমস্যা হয়েছে। এখন জলাবদ্ধতা, বৃষ্টির পানিতেই জলাবদ্ধতা হয়ে গিয়েছে। পাশাপাশি হচ্ছে যে এই বীজের যে একটা সমস্যা দেখা দিয়েছে, যে ভালো বীজ পায়নি। কৃষকরা বলছেন যে ভালো বীজ পেলে হয়তো সবগুলো ধান একসাথে পাকতো এবং সঠিক সময়ে কাটতে পারলে তাদের আজকে এই বিড়ম্বনাটা হতো না। তো আমার কাছে নেত্রকোনা জেলার ধান ফসল ডুবির এই ছিল সর্বশেষ। আমরা চলে যাব সুনামগঞ্জে, রয়েছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, তার কাছে। আমি এখন যে দৃশ্যটা দেখাচ্ছি আপনাকে, এখানে এই হাওরের মারা খোলাগুলি, অর্থাৎ কৃষকের যে ধান শুকানো এবং মারা দেওয়ার যে স্থানটুকু পানিতে তলিয়ে যাওয়ার কারণে এখন এখানকার কৃষকরা অনেকটা সড়কে ধান শুকাতে দিয়েছেন। আপনারা যদি দেখেন এই চিত্রটা, অর্থাৎ এইখানে এরকম ফিল্ডস থাকে যেগুলিতে ধান শুকানো হয় এবং মারা দেওয়া হয় এবং প্রক্রিয়াজাত করে গোলাজাত করে গোলায় তোলা হয়। কিন্তু এখন যে অবস্থা দ্বারা দাঁড়িয়েছে, যে এই যারা 15-16 দিন আগে ধান কেটে রেখেছিলেন, সেই ধানগুলি দীর্ঘদিন স্তূপ থাকার কারণে সেটি পচে গেছে এবং ধানের সাথে খড় পচে গেছে। খড় পচে এবং ধান পচে একটি ভয়াবহ দুর্গন্ধের সৃষ্টি করছে এবং এটি খাবারে অনুপযোগী হয়ে পড়ছে। এতে এই দীর্ঘদিন জাগ দিয়ে রাখার ফলে ধানের চারা শিকড় বাকড় গজিয়েছে এবং ধানের যে শস্য দানার সেটা নষ্ট হয়ে গেছে এবং বিকট একটা দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন তারা ধান কাটার থেকে ধান শুকানোকে বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ এই প্রত্যেকটা কৃষকের গোলায় বা মারা খোলায় এখন শত শত মন কাঁচা ধান পড়ে আছে, ভিজা ধান পড়ে আছে। সেই ধানগুলি প্রক্রিয়াজাত করে যদি ঘরে তুলতে না পারেন তাহলে সেই ধানগুলিও হারাবেন। এখন তারা ধান কাটার থেকে ধান শুকানোর দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া যে মারা খোলাগুলি থাকে, যেখানে মানুষ ধান শুকায় এবং মারা দেয়, সেই মারা খোলাগুলিও কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং এই কারণে এই সুনামগঞ্জের রাস্তাঘাটে এবং ঘরবাড়িতেও মানুষ ধান নেড়ে দিয়েছেন। কারণ এই যে এখনকার যে রোদ, এই রোদটা দীর্ঘ 15 দিন পরে আজকে এরকম একটা রোদ উঠেছে এবং তারা জানিয়েছেন যে এখন তারা ধান কাটার থেকে ধান যেগুলি মারা খোলায় রয়েছে, যেগুলি পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলি রক্ষার দিকে বেশি নজর দিয়েছেন। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে দুর্ভোগের সবশেষ খবর। প্রাকৃতিক দুর্যোগে হাওরের বোরোক্ষেত বিস্তারিত জানতে এখন সরাসরি ছিলাম সুনামগঞ্জ ও নেত্রকোনায়। এদিকে টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় নদ নদীর পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। হাঁটু পানি মারিয়েই গন্তব্যে যেতে হচ্ছে অনেকে। জামালপুর পৌর এলাকার 11 নম্বর ওয়ার্ডে শেখের ভিটা ও পূর্ব বাগের হাটার অন্তত 2 শতাধিক পরিবার এখন পানিবন্দী। এমনকি বেশ কয়েকটি বাড়িঘরে পানি ঢুকে পড়ায় নষ্ট হচ্ছে আসবাবপত্র। দেখা দিয়েছে সাপের আতঙ্ক। দুদিনে সাপে কেটেছে 4 জনকে। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনে কোনো পদক্ষেপ নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। সময় সংবাদ আরও থাকছে। সংকটের পাশাপাশি জ্বালানির দাম বাড়ায় কমছে গাড়ি আমদানি। 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে এসেছে মাত্র 2912টি, জানুয়ারি ফেব্রুয়ারির তুলনায় অর্ধেক। ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। ঢাকার সঙ্গে বিভিন্ন রুটে ট্রাক প্রতি ভাড়া বেড়েছে 10 থেকে 15,000 টাকা। খরচ বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে সবজির আড়ত থেকে খুচরা বাজারে। জ্বালানির দাম বৃদ্ধির সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটায় জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ ক্যাবের।
সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই রাজধানীতে আসছে সবজি। সন্ধ্যার পর থেকে রওনা দেয়া এসব ট্রাক শুধু সবজিই নয়, ডিজেলের দাম বৃদ্ধির চাপ নিয়ে যাচ্ছে ঢাকায়। প্রতি লিটার ডিজেলে 15 টাকা বৃদ্ধির পর ঢাকার সাথে বিভিন্ন রুটে ট্রাক ভাড়া বেড়েছে 10,000 টাকা থেকে 15,000 টাকা। পরিসংখ্যান বলছে সাতক্ষীরা থেকে ঢাকার দূরত্ব 237 কিলোমিটার। এক্ষেত্রে সাতক্ষীরা থেকে 15 মেট্রিক টন সবজি বোঝাই একটি ট্রাক ঢাকায় পৌঁছাতে তেলের প্রয়োজন হয় 52.5 লিটার। আগের হিসেবে জ্বালানি ব্যয় হতো 5,250 টাকা, ট্রাক ভাড়া ছিল 20,000 টাকা। বর্তমানে 115 টাকা লিটারে একই রাস্তায় ব্যয় বেড়েছে মাত্র 800 টাকা, কিন্তু পরিবহনে বাড়তি ভাড়া যোগ হয়েছে 15,000 টাকা। এতে প্রতি কেজি সবজি পরিবহনে খরচ বাড়ল 1 টাকা। এখন মনে করেন আপনি ডিজেলের দাম বাড়ার কারণে মনে করেন আপনার একটা গাড়ি ভাড়া দিতেছি আমরা মনে করেন 35,000। তেল বেশি লাগছে, যার কারণে ভাড়া বেশি। ঢাকার বাজারে হিসেবে 1 টাকা বাড়ার কথা থাকলেও ব্যবসায়ীদের দাবি কেজিতে দাম বেড়েছে 3 টাকা। কেজি মালে গাড়ি ভাড়া আপনার আছে আগে ছিল 3 টাকা, এখন হয়েছে 6 টাকা। আগে ক্যারিং খরচ ছিল তার থেকে ডাবল হয়ে গেছে। চালের বাজারেও পড়েছে এর প্রভাব। ব্যবসায়ীদের অভিযোগ, গাড়ির সংকট ও জ্বালানি নিতে অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় মোকাম ভিত্তিক 15 মেট্রিক টন ধারণ ক্ষমতার ট্রাকে ভাড়া বেড়েছে 5,000 টাকা। হিসেবে 50 কেজি বস্তায় মাত্র 16 থেকে 17 টাকা বাড়ার কথা থাকলেও খুচরায় প্রভাব পড়েছে 100 টাকা। মোকাম বেঁধে 4-5 হাজার টাকা বাড়তি। আমরা তো ধরেন যেগুলো আছে এগুলা সব বেশিরভাগই ক্রেতার উপর দিয়ে দিব। বিভিন্ন যানবাহনের ভাড়া বাড়াতে আবার মোটামুটি 2-3 টাকা আবার বাড়িয়ে গেছে। জ্বালানির দাম বৃদ্ধির সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটায় জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ ক্যাবের। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তারা দেখেও না দেখার মতো ভান করে থাকে। অনৈতিক ছাড় দেওয়ার যে মানসিকতা, এটা থেকে বের হয়ে আসতে হবে। জ্বালানির দাম বৃদ্ধির সাথে পরিবহন খরচ মিলিয়ে সবজির দাম বাড়ায় এই রেশে ভুক্তভোগী সাধারণ মানুষ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশের পরিবহন খাতে তৈরি হয়েছে বড় ধরনের চাপ, আর সেই চাপ গিয়ে পড়ছে নিত্যপণ্যের বাজারে। এতে করে অস্বস্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এমন কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে সমন্বয়হীনতাকে বাদ দিয়ে দীর্ঘমেয়াদী জ্বালানি ব্যবস্থাপনায় নতুনত্ব আনার তাগিদ খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হকারদের দেয়া হচ্ছে পরিচয়পত্র, যাতে থাকবে যাবতীয় তথ্য ও স্টল নম্বর। প্রশাসকরা জানান, নির্দিষ্ট অঙ্কের ফি দিলে মিলবে এলাকা ভিত্তিক ব্যবসা করার সুযোগ। তবে নগর পরিকল্পনাবিদদের শঙ্কা, বরাদ্দের রাজনৈতিক সংশ্লিষ্টতা অগ্রাধিকার থাকলে ভেস্তে যেতে পারে উদ্যোগ। তানভীর হাসান মেঘের প্রতিবেদন। রাজধানীতে ফুটপাত দখল আর উচ্ছেদ যেন ইঁদুর বিড়াল খেলা। এই দোলাচলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পথচারীরা। স্থায়ী সমাধানের দাবিতে আওয়াজ তুলতে তুলতে যেন ক্লান্ত নগরবাসী। অভিযোগ আছে, ফুটপাত দখলকে ঘিরে গড়ে উঠেছে কোটি টাকার চাঁদাবাজির চক্র। প্রভাবশালীদের নিয়মিত অর্থ দিয়েই দোকান খুলতে হয় হকারদের। তবে এবার এই চক্র ভাঙতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। 2 সিটি কর্পোরেশন ডিএমপির সহায়তায় হকারদের তথ্য সংগ্রহ শুরু করেছে। এর মধ্যে গুলিস্তানের রমনা ভবন সংলগ্ন লিংক রোড এলাকায় হকারদের জন্য সাদা রঙের দাগ কেটে জায়গা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সিটি প্রশাসক সময় সংবাদকে জানালেন কিভাবে হবে এলাকা ভিত্তিক হকার পুনর্বাসন। তাদেরকে আইডি দিচ্ছে, এটা একটা চেক থাকবে, এটাকে আপনার ছবি তুলে পুশ করলে তার ডিটেলস বৃত্তান্ত বের হয়ে আসবে। প্লাস আরেকটা আমরা নাম্বার প্লেট দেব, 2টার মধ্যে উল্লেখ থাকবে যে সে কোন জায়গাটায় ব্যবসা করবে, সময় নির্ধারণ থাকবে। তাদেরকে আমরা একটা ফি ধরবো, যে ফিটা তারা করবে। শুরুতে খেলার মাঠে হকার স্থানান্তরের ভাবনা থাকলেও শিশু কিশোরদের কথা বিবেচনায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে প্রশাসন। স্পট নির্ধারণ করে হকার পুনর্বাসন কাজ শুরু করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে হকারদের পরিচয়পত্র দিয়েই এখন পর্যন্ত থেমে আছে তাদের কার্যক্রম। খেলার মাঠকে বন্ধ করে দিয়ে তাদেরকে আমরা সেখানে বসাতে পারি না। সেই কারণে যেখানে একটু খালি জায়গা আছে, যেখানে যানজট হওয়ার কোনো সুযোগ নেই, সেখানে আমরা আপাতত তাদেরকে স্থানান্তর করছি। চৌকি কিংবা স্থায়ী কোনো দোকান থাকতে পারবে না, একটা ট্রলি সিস্টেম করে সেখানে আসবেন এবং নির্দিষ্ট একটা জায়গায় সেটা রাখতে হবে।
যদি এই পরিকল্পনা সফলতা আসে তাহলে সড়কে ট্রাফিকের আমূল পরিবর্তন আসবে বলে মনে করছে ডিএনপি। আমি তো মনে করি যে ট্রাফিক ব্যবস্থাপনা একটা আমূল চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা সবাইকে একটা রিকোয়েস্ট করেছি যে আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেবেন। এদিকে মাঠ পর্যায়ে 2 সিটি কর্পোরেশন কাজ শুরু করলেও হকারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পুলিশ এসে তাদেরকে করে নিয়ে গেছে, অনেক জায়গায় নিছে, বাট আমাদের এখানে নেয়নি এখনো। শুনতাছি যে আমাদেরকে একটা সুযোগ সুবিধা দেবে। কোথায় কি হবে সেটা তো এখন আমরা জানি না। তবে নগর পরিকল্পনাবিদের শঙ্কা, বরাদ্দ পেতে রাজনৈতিক সংশ্লিষ্টতা অগ্রাধিকার হলে ভেস্তে যেতে পারে হকার পুনর্বাসনের এবারের উদ্যোগও। কাকে বিবেচনায় নেবেন, কাকে বিবেচনায় নেওয়ার সুযোগ নাই। লক্ষ লক্ষ আছে, আপনি সবাইকে পুনর্বাসন ঢাকা শুরু করতে পারবেন না। পুরো পরিকল্পনা হাজির করলে আমরা বুঝতে পারবো। অগ্রাধিকার চিহ্নিত করার ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি হয় তখন আবার পুরুষ ভালো উদ্যোগটা ভেস্তে যেতে পারে। এই বিশেষজ্ঞ আরও মনে করেন হকারদের পুনর্বাসনে কিউআর কোডের পাশাপাশি বায়োমেট্রিক আইডেন্টিটিও জরুরি। পরিচয়পত্র আর পুনর্বাসনের এই নতুন উদ্যোগ কি শেষ পর্যন্ত হকারদের ভাগ্যের বদল ঘটাবে, নাকি বরাবরের মতো এবারও তা কাগজে কলমে কিংবা পরিকল্পনাতেই সীমাবদ্ধ থাকবে, সেটাই এখন দেখার বিষয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সংকটের পাশাপাশি জ্বালানির দাম বাড়ায় কমতে শুরু করেছে বিদেশ থেকে গাড়ি আমদানি। চট্টগ্রাম বন্দর দিয়ে গত 4 মাসে দেশে এসেছে মাত্র 2912টি গাড়ি। জানুয়ারি ও ফেব্রুয়ারির তুলনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ পরবর্তী মার্চ এপ্রিল মাসে আমদানি অর্ধেকে নেমেছে, অথচ তার আগের বছর 3 মাসে 4000 গাড়ি আমদানি হয়েছিল। সাগর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্চ মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরের 3টি শেডেই আমদানি করা গাড়িতে পরিপূর্ণ থাকলেও এপ্রিল মাসে বলা চলে এক প্রকার খালি। এর মূল কারণ হলো সাম্প্রতিক গাড়ি আমদানি একেবারেই কমে যাওয়া। অন্তত 600 গাড়ি রাখার এই শেডে এই মুহূর্তে আছে মাত্র 218টি। অনেকের ধারণা আছে যে তেল শর্টেজ আছে, সেই জন্য এখন না নিয়ে একটু পরে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 4 মাসে 6টি জাহাজযোগে আমদানি করা 2912টি গাড়ি খালাস হয়। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে 1153টি গাড়ি খালাস হলো। মার্চ মাসে তা কমে দাঁড়িয়েছে মাত্র 497টিতে। অবশ্য এপ্রিল মাসে গাড়ি খালাস হয়েছে 744 ইউনিট। আমরা যদি বিগত সময়ের সাথে তুলনা করি তাহলে আমাদের যে শেডে গাড়ির স্থিতির পরিমাণটা অনেক কমে এসেছে, অর্থাৎ কোনো জট বা কোনো ধরনের বিঘ্ন আমরা দেখতে পাচ্ছি না। 2025 সালের পুরো বছরে বন্দর দিয়ে 31টি জাহাজে করে আমদানি হয়েছিল 14,164টি গাড়ি। এর মধ্যে শুধু একক মাস হিসেবে মার্চে রেকর্ড 1959টি সহ বছরের প্রথম 3 মাসে 3854টি গাড়ি ডেলিভারি হয়েছিল। তার বিপরীতে চলতি বছরের 4 মাসে ডেলিভারি নেওয়া 3340টি গাড়িতে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব পেয়েছে 545 কোটি টাকা। মার্চ এবং এপ্রিলে বেশ কম আমদানি হয়েছে। বৈশ্বিক সংকট, যুদ্ধ, তেলের আমদানি কম, এই সব কিছু বিবেচনায় আমদানিকারকরা গাড়ি তুলনামূলকভাবে কম আমদানি করছে। এমনিতে বাংলাদেশে গাড়ি আমদানির ক্ষেত্রে 800 থেকে 8.5% পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হয়। এর মাঝে নতুন করে যুক্ত হয়েছে জ্বালানির সংকট কিংবা দাম বেড়ে যাওয়া। তাতেই বিক্রির পাশাপাশি আমদানি কমেছে দাবি ব্যবসায়ীদের। যারা গাড়ি ক্রেতা মূলত তারা গাড়ি কিনতেছে না, এক নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জ্বালানি তেলের আর এক সংকট যেটা, সেটাও কিন্তু ওইটার ক্ষেত্রে প্রভাব ফেলছে। যেমন তেলের গাড়ি কেনার ক্ষেত্রে মানুষ একটু সংকুচিত হয়েছে। বিক্রি কমছে থেকে আমদানি কমছে। যদি বিক্রি থাকতো আমরা কিন্তু আমদানিটা থাকতো। 1250 ইউনিট ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের 3টি কার শেডে বর্তমানে নিলামযোগ্য 413টি ও সদ্য আমদানি করা 201টি সহ মোট গাড়ি রয়েছে 614টি। গত কয়েক মাস আগেও চাহিদার বিপরীতে অতিরিক্ত গাড়ি আমদানি হয়েছে বাংলাদেশে, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকট এবং জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। ধস নেমেছে গাড়ি আমদানিতে। খালি হতে শুরু করেছে একসময় পরিপূর্ণ থাকা বন্দরের কার শেডগুলো। চট্টগ্রাম বন্দরের কার শেড থেকে কমল দে, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদ আরও থাকছে। সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রকে 14 দফা প্রস্তাব ইরানের। পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ ঘিরে তেহরানের কড়াকড়ি। প্রণালীতে নিষিদ্ধ হচ্ছে ইসরায়েলি জাহাজ। সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র ট্যাংরাটিলা দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেশে প্রথম শিল্পে গ্যাস সরবরাহ করা হয় এখান থেকেই। 27 বছরে 27 বিলিয়ন ঘনফুট গ্যাস
সরবরাহ করা হয় ছাতক সিমেন্ট কারখানায়। পরিত্যক্ত এই ক্ষেত্রে 2টি কূপ খননের পরিকল্পনা সহ বিপুল পরিমাণে গ্যাস প্রাপ্তি নিয়ে কাজ শুরু করেছে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। দেশের অন্যতম সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র টেংরাটিলা এভাবেই ভয়াবহ বিস্ফোরণে সব শেষ হয়ে যায়। নাইকো বাপেক্স কূপ খননের চূড়ান্ত পর্যায়ে 2005 সালের 7 জানুয়ারি ও 24 জুন বিস্ফোরণ ঘটলে 816টি ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, প্রাণিজ সম্পদ, পরিবেশ প্রতিবেশ সব ধ্বংস হয়ে যায় নিমিষে। 3 দিন এখানে আগুন আসছিল। পরবর্তীতে তো আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত হইলাম, বাড়িঘর সাইডে চলে গেলাম। আবার তারা পুনরায় কাজ করলো। এটাও আবার ওই যে আপনার ব্লোড হওয়ার সময় আবার অঘটন ঘটছে, আগুন লাগছে। এটা প্রায় 13 দিন আসছিল। ব্লাস্ট হওয়ার পর এত পরে মনে করেন যে আমাদের এলাকার যেই লোকজন আছেন, গরু বাছুর হাঁস মুরগ, গ্যাসের আগুনের তাপে, তারপরে এই যে এই ময়লা পানি গেছে গ্যাসের সাথে যে আছেন এই পিসারি বড়টা সব মাছ মরে গেছে। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি সুনামগঞ্জের দোয়ারা বাজারে অবস্থিত টেংরাটিলা গ্যাস ক্ষেত্র 1959 সালে আবিষ্কার করে, যা দেশের দ্বিতীয় সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র। এখান থেকে প্রথম ছাতক সিমেন্ট কারখানায় দৈনিক 70 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ হতো। এখান থেকে আমরা কম বেশি 27 BCF গ্যাস উত্তোলন করেছি। পরবর্তীতে 87 সালে এসে আসলে কূপটা বন্ধ হয়ে যায়। 2003 সালে কানাডিয়ান কোম্পানি নাইকো ও বাপেক্স যৌথভাবে এই গ্যাস ক্ষেত্রটি উন্নয়নের জন্য চুক্তিবদ্ধ হয়। 2005 সালে ভয়াবহ বিস্ফোরণের পর এই গ্যাস ক্ষেত্রের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন ভিত্তিক ইক্সিট ট্রাইব্যুনাল নাইকোকে $42 মিলিয়ন বা প্রায় 516 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় দেয়। পরিত্যক্ত ঘোষণার প্রায় 40 বছর পর এই টেংরাটিলা গ্যাস ক্ষেত্র থেকে পুনরায় গ্যাস উত্তোলনের পরিকল্পনা নিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। এবার পরিত্যক্ত এই গ্যাস ক্ষেত্রে 2টি কূপ খনন করতে কাজ শুরু করেছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। 2টা নতুন কূপ খনন করতে পারি এবং সেগুলো যদি সাকসেস হয় ওখানে আমরা আরও 3D সিসমিক সার্ভে করাবো পুরো এরিয়া। সেখানে যদি ভালো প্রসপেক্ট থাকে আমরা আরও কূপ খনন করব। তবে আমরা আশাবাদী যে টেংরাটিলা অনেক রিজার্ভ আছে। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি হরিপুর, টেংরাটিলা, কৈলাসটিলা, বিয়ানীবাজার ও রশিদপুর গ্যাস ক্ষেত্রের 34টি কূপের মধ্যে 17টি কূপ থেকে দৈনিক 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সংবাদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্লিনিকে ছিল না কোনো স্বাস্থ্যকর্মী। নষ্ট হয়ে যায় সরকারের বরাদ্দ দেয়া বিপুল পরিমাণ ওষুধ, ফেলে দেওয়া হয় ডোবায়। জামালপুরের ধনতলা কমিউনিটি ক্লিনিকে 2 বছর ধরে স্বাস্থ্যকর্মী না থাকায় বিপুল পরিমাণ ওষুধ নষ্ট হয়েছে দাবি স্বাস্থ্য বিভাগের। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ডোবায় ফেলে দেওয়া হয়েছে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ সরকারি ওষুধ, যেগুলোর বেশিরভাগ গায়ে স্পষ্ট লেখা সরকারিভাবে সরবরাহ। গত 30 এপ্রিল জামালপুরের ইসলামপুরের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় দেখতে পাওয়া যায় এমন চিত্র। স্থানীয়রা জানান 2024 সালের আগস্টের পর ক্লিনিকে ছিল না কোনো স্বাস্থ্যকর্মী। যাদের দেয়া হতো তারাই চলে যেতেন সুবিধামতো জায়গায়। স্বাস্থ্যকর্মী দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বলা হলেও কোনো অগ্রগতি হয়নি। এতে সরকারের ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে নষ্ট হয়ে যায়। ওষুধগুলো ফালা না দিয়ে যদি জনগণের কাছে দিয়ে দিত, হ্যাঁ, তাহলে জনগণের উপকার পাইতো। আপনি সরকার থাকছে ডাক্তার চলে গেছে গায়ে, সেই ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এই ওষুধগুলো হয়তো আরো ক্ষতি হবে, সেই জন্য ওষুধগুলো ফেলাই দিয়েছে। নাই হ্যান ত্যান চাকরি নাই, এলি খালি কইছে বন্ধুকে ঠিক আছে এই জানি এক দিল উনি 10 জন 20 জন দিয়ে গেলে তাও হলো উনি। স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকে ওষুধের জন্য গেলে সরকারিভাবে বরাদ্দ নেই বলে ফিরিয়ে দেয়া হয়, অথচ ওষুধ জমিয়ে সেগুলোর মেয়াদ শেষে ডোবায় ফেলে দেওয়ায় ক্ষুব্ধ তারা। আগেও যে ওষুধগুলো আসছিল তাও বিতরণ করিও তো তার ট্রান্সফার হওয়া দরকার আছিল। কে এইভাবে ওষুধগুলোকে নষ্ট করলো, ধ্বংস করলো, স্বাস্থ্য বিভাগ অতি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে ওই দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ডোবায় ওষুধ ফেলে দেওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি হয়ে গেছে। এটির সাথে যদি কোনো ধরনের অনিয়ম হয়ে থাকে এটা কঠোর ব্যবস্থা হবে। ধনতলা কমিউনিটি ক্লিনিকের আওতায় প্রায় 6000 মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।
সময় সংবাদ, জামালপুর। দেখছেন সময় সংবাদ। দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের হত্যাকাণ্ডের শিকার জামিল আহমেদ লিমনের মরদেহবাহী বিমান। স্থানীয় সময় শনিবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দর থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবে সোমবার সকালে। এদিকে নিহত আরেক শিক্ষার্থী রাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 6 মে তার জানাজার পর মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। অশ্রু আর ভালোবাসায় সহপাঠীরা বিদায় জানানোর দুদিন পর এবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে জামিল আহমেদ লিমনের মরদেহ। স্থানীয় সময় শনিবার রাত 8:45টায় জামিলের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি অরল্যান্ডো বিমানবন্দর ছাড়ে। দুবাই হয়ে সোমবার সকালে ঢাকায় পৌঁছাবে মরদেহ। মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের মরদেহ আজ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করল। এই মরদেহ বাংলাদেশে পৌঁছবে 4 মে সকাল 8:40। এদিকে খুন হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আগামী 6 মে তার জানাজা হবে। এরপরই বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 মেধাবী শিক্ষার্থী হত্যার ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত স্থানীয় প্রবাসীরা। সমস্ত আয়োজন, সমস্ত অনুষ্ঠান, সমস্ত আনন্দ সবকিছু সারা জীবনের জন্য বিলীন হয়ে গেল শুধুমাত্র এই একটা বাজে ঘটনার জন্য, জঘন্য ঘটনার জন্য। জামিল বৃষ্টি হত্যাকাণ্ড আমাদেরকে ক্ষুব্ধ করেছে, স্তম্ভিত করেছে। আমরা হতবাক। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। তদন্তকারী সংস্থার দাবি, জামিলের রুমমেট হিশাম গার্ভে পরিকল্পিতভাবে দুজনকে হত্যা করেছে। পুলিশ তাকে গ্রেফতার করার পর আদালত জামিন নাকচ করে অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছে। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ক্লাস, পরীক্ষা সবই চলছে, কিন্তু ক্যাম্পাস জুড়েই যেন নীরবতা, শোকের ছায়া। কোনোভাবেই জামিল ও বৃষ্টির স্মৃতি ভুলতে পারছে না তার সহপাঠীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রকে 14 দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। এতে ইরান ও লেবাননের সংঘাত স্থায়ীভাবে বন্ধ, হরমুজ খুলে দেয়া সহ বিভিন্ন দফা রয়েছে। প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট পর্যালোচনা করছেন বলে জানিয়েছেন। এদিকে চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো মুহূর্তে সংঘাত শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক দোলাচল এখনও বিদ্যমান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে গত সপ্তাহে 48টি জাহাজকে ইরানি বন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটন বলছে ইরানের কারণে হরমুজ প্রণালীতে নৌ চলাচল সীমিত করতে হয়েছে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার বলেছেন হরমুজ প্রণালী ঘিরে নতুন আইন তৈরি হচ্ছে। এই আইনে ইসরায়েলি জাহাজ প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হবে। শত্রু দেশের জাহাজকে ক্ষতিপূরণ ছাড়া চলাচলের অনুমতি দেওয়া হবে না। অন্য জাহাজও ইরানের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। একই সময়ে যুক্তরাষ্ট্র $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে কাতার, ইসরায়েল, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের জন্য। এতে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা আরও বেড়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিয়াবাদি বলেন, ইরান সবসময় কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান চেয়েছে। তিনি জানান, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দেয়া হয়েছে যাতে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করা যায়। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে। তারা আলোচনায় যাবে নাকি সংঘাতের পথে থাকবে। এই অবস্থায় ইরানের এক সামরিক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও নতুন করে সংঘাত শুরু হতে পারে। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন কোনো চুক্তি মানে না এবং সংঘাত অব্যাহত থাকলে ভবিষ্যতে অপ্রত্যাশিত ব্যবস্থা নেওয়া হতে পারে। ইরান জানিয়েছে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এটিকে তারা অর্থনৈতিক ও কৌশলগত শক্তির উৎস হিসেবে ব্যবহার করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। কিউবার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন খাত ও সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিউবা বলছে এটি জনগণের বিরুদ্ধে সমষ্টিগত শাস্তি। একই সঙ্গে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে উত্তেজনা আরও বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন এক নির্বাহী আদেশে কিউবার জ্বালানি, প্রতিরক্ষা, খনি, আর্থিক ও নিরাপত্তা খাতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব খাতে যুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান এবং বিদেশি সহযোগীরাও নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন। এমনকি যারা এসব খাতের সঙ্গে লেনদেন করবে তাদের উপরও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের সুযোগ রাখা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের দাবি কিউবা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। তাদের অভিযোগ, দেশটি বিদেশি গোয়েন্দা ও সামরিক গোষ্ঠীর জন্য সুবিধাজনক পরিবেশ দিচ্ছে এবং ইরান ও হিজবুল্লাহর মতো শত্রু গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখছে। এই কারণে কিউবার উপর চাপ বাড়ানো প্রয়োজন বলে মনে করছে ওয়াশিংটন। এছাড়াও কিউবার সরকার ও এর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছে হোয়াইট হাউস। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল এই পদক্ষেপকে জোরপূর্বক ও নৃশংস অবরোধ হিসেবে আখ্যা দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেছেন, এটি কিউবার জনগণের উপর সমষ্টিগত শাস্তি চাপানোর চেষ্টা। মে দিবসের সময় এই ঘোষণা দেয়াকে পরিকল্পিত বলেও উল্লেখ করেন তিনি। বিশ্লেষকদের মতে এই নিষেধাজ্ঞা কেবল কিউবাই নয়, বরং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চাপ তৈরি করবে। বিশেষ করে তেল, গ্যাস, খনি ও ব্যাংক খাতে যারা কিউবার সঙ্গে কাজ করে তাদের ঝুঁকি বেড়ে গেছে। এর ফলে কিউবায় জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে, যা এর মধ্যে বিদ্যুৎ বিপর্যয় ও অর্থনৈতিক সংকট বাড়িয়েছে। এদিকে বক্তব্যে কিউবার সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার রসিকতা করে তিনি বলেন, মার্কিন নৌবাহিনী ইরান থেকে বাড়ি ফেরার পথে কিউবার বিরুদ্ধেও জয় অর্জন করবে। এতে দুই দেশের চলমান উত্তেজনা নতুন করে সংঘাতের শঙ্কা বাড়াচ্ছে। সাদিয়া তাসনিম, দেখছেন সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। ওসাসুনাকে তারা হারিয়েছে 2-1 গোলের ব্যবধানে। ইপিএল এর শিরোপার কাছে আরও কাছে আর্সেনাল। ফুলহ্যামের বিপক্ষে গানারদের জয় 3-0 গোলের। চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হলেও লিগে নিজেদের দাপট ধরে রেখেছে বার্সা। এদিন ওসাসুনার মাঠে আতিথ্য নেয় কাতালানরা। তবে প্রতিপক্ষের মাঠে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় লিগ চ্যাম্পিয়নদের। 81 মিনিটে ডেডলক ভাঙেন রবার্ট লেভানডস্কি। 86 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। 88 মিনিটে গোল করে ভয় ধরেন গার্সিয়া। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। ইপিএল আধিপত্য অব্যাহত রেখেছে আর্সেনাল। ঘরের মাঠে ফুলহ্যামকে নিয়ে একরকম ছেলে খেলা করেছে গানাররা। 9 মিনিটে স্কোর করেন গোয়েকেরেস। বুকাও সাকার গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। বিরতিতে যাওয়ার আগে মুহূর্তে আরও 1 গোল পায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 4 দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু। অনুষ্ঠান স্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা প্রশাসকদের 498টি প্রস্তাবনা নিয়ে হবে আলোচনা। গুরুত্ব পাবে স্বাস্থ্য খাত। সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে 8 নির্মাণ শ্রমিক নিহত। লাশ ওসমানী মেডিকেলের মর্গে। হেলপার আটক, পালিয়েছে চালক। এবং পানিতে তলিয়ে কষ্টের ফসল। বেশি দামে মিলছে না শ্রমিক, নেই রোদের দেখা, নষ্ট হচ্ছে শত শত মন ধান। দুর্ভোগে হাওরের কৃষক, বৃষ্টির পূর্বাভাসে দুশ্চিন্তা। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ কাজল। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।